সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় পাঠে আজকে আমরা ঢুকে যাচ্ছি। আগের দিন সমগ্র পলাশীর যে বেদনাদায়ক ইতিহাস, সেই ইতিহাসের উল্লেখ করেছিলাম আমরা। নাটকের ভেতরেও ঢুকে আমরা কিছুটা এগিয়ে গিয়েছিলাম। একটি চিঠির সামনে এসে আগের দিনের পড়া আমরা শেষ করেছিলাম। সেই চিঠিটিতে কি লেখা আছে সেটা আলোচনা করে আজকের পাঠ শুরু করব। চিঠিটি লিখেছেন একজন ইংরেজ, ওয়াটস, জেনারেল ওয়াটস। তার লেখা এক চিঠি। চিঠিটি কাকে লিখেছেন এখনো পর্যন্ত সেটি প্রকাশিত হয়নি। এর পরের আলোচনায় সেটি প্রকাশিত হবে। আমরা সরাসরি চলে যাই চিঠির বক্তব্যটি কি ছিল। চিঠিটি গুপ্তচর মাধ্যমে হস্তগত হয়েছে নবাব সিরাজের। চিঠি পড়তে বলছেন ওয়াটসকে। চিঠিটি লিখেছেন অ্যাডমিরাল ওয়াটসন। ওয়াটসনের লেখা চিঠি। সেই চিঠি পাঠ করছেন সভায় উপস্থিত ওয়াটস, যিনি আসলে ইংরেজ প্রতিনিধি। ওয়াটস: I now acquaint you that the remainder of the troops, which should have been here long since, and which I hear the colonel told you he expected, will meet at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. এই ইংরেজি চিঠির যদি আমরা অনুবাদ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? এই মুহূর্তে আমি আপনাকে জানাচ্ছি, আগেই যে অবশিষ্ট সেনাবাহিনী পাঠানোর কথা ছিল, কর্নেল যে সেনাবাহিনী পাঠাতে চান বলে আপনাকে জানিয়েছেন, তা কয়েকদিনের মধ্যেই কলকাতা পৌঁছবে। আর কিছুদিনের মধ্যে আরও জাহাজ এবং সৈন্য আমদানি করার আর্জি জানিয়ে জাহাজ পাঠাবো। আপনার রাজ্যে এমনই আগুন আমি জ্বালবো যে গোটা গঙ্গার যাবতীয় জল ও সে আগুন নেভাবার ক্ষমতা রাখবে না। একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের আভাস এই চিঠিতে পাওয়া যাচ্ছে। সিরাজ মুন্সিকে অনুরোধ করলেন এর অনুবাদ করে দেওয়ার জন্য। মুন্সি বাংলা তর্জমা শোনালেন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছবে। আমি সত্যই আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। অ্যাডমিরাল ওয়াটসন যে চিঠি লিখেছিলেন সেই চিঠির অর্থ জানতে চাইলেন ওয়াটসের কাছে। সিরাজ: ওয়াটস, এই ভীতি প্রদর্শন এর অর্থ কি? ওয়াটস: অ্যাডমিরাল কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। একটু বোকা সাজার চেষ্টা করছেন। ওয়াটস: যে অ্যাডমিরাল ওয়াটসন কেন এই চিঠি লিখেছেন, কার উদ্দেশ্যে লিখেছেন, তিনি কিছুই বুঝতে পারছেন না।
সিরাজ, বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি, ওয়াটসের পত্র। কোন চিঠির উত্তরে এই চিঠি এসে পৌঁছেছে সেই চিঠিও হস্তগত হয়েছে। এবার ওয়াটসের লেখা একটি চিঠি মুন্সিজির কাছ থেকে চেয়ে নেবেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখে নিন। ওয়াটস পত্র দেখিল। ওয়াটস নিজেরই লেখা চিঠি, সে চিঠি একবার দেখে নিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? অস্বীকার করার উপায় নাই যে এই চিঠি ওয়াটস নিজে লিখেছেন, যে চিঠি নবাবের হস্তগত হয়েছে। হ্যাঁ, আমি লিখিয়াছি। পড়ুন মুন্সিজি। মুন্সি, it is impossible to rely upon the Nawab and it will be wise to attack চন্দননগর। মানে নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। একটা চিঠি আদান প্রদান এবং তার মাধ্যমে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের আভাস এখানে প্রকাশিত হচ্ছে। সেই ষড়যন্ত্রের শরিক ওয়াটস, তিনি স্বয়ং উপস্থিত এই দরবারে। গোটা বিষয়টি খুব স্বাভাবিকভাবে নবাবকে ক্রুদ্ধ করে তুলছে যে তার সভায় বসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ইংরেজ প্রতিনিধি ওয়াটস। সিরাজ, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানের সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? নবাব দরবারে অনেকেই নবাবকে জানেন বিলাসী, অকর্মণ্য এবং অত্যাচারী হিসেবে, কিন্তু এর বাইরেও সুপ্রশাসক হিসেবে যে রাজ্যের ভিতরে কোথায় কি ঘটছে তার খবরও যে নবাব রাখেন, তার সামান্য পরিচয় এখানে কিন্তু পাওয়া গেল। সিরাজ সে কথাই উল্লেখ করলেন তার বক্তব্যে এবং ওয়াটসকে জানালেন যে এই যে অপরাধ, এই অপরাধের শাস্তি কি তা কি ওয়াটস জানেন? ঔদ্ধত্য ওয়াটসের চরম সীমায় পৌঁছেছিল। ধরাকে সরা জ্ঞান করছিলেন তিনি। এই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে যে বক্তব্য রাখলেন তার মধ্যেও তার ঔদ্ধত্যের পরিচয় পাওয়া যায়। কি বলছেন ওয়াটস? পানিশ মি ইয়োর এক্সেলেন্সি ইফ ইউ উইল, I can only say that I have done my duty. আমাকে শাস্তি দিতে পারেন যদি আপনি পারেন। যদি আপনার মনে হয়, আমি মনে করব যে আমি আমার কর্তব্য সমাপন করেছি। শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত। ভয় নেই, ভীতি নেই, ক্ষমা প্রার্থনা নেই, অনুতাপ নেই। ওয়াটসের বক্তব্যে একটা চূড়ান্ত ঔদ্ধত্যের পরিচয়। এই ঔদ্ধত্যের শিকড় রয়েছে আরো গভীরে। এর শিকড় রয়েছে দরবারের আর সমস্ত সভাসদদের মানসিকতার মধ্যে। তার কারণ ওয়াটস জানেন তার পাশে রয়েছে দরবারের একটা বিরাট অংশ মানুষ। জগৎ শেখ, রায়দুল্লভ, অমিচাঁদ থেকে শুরু করে মির্জাফর, অর্থাৎ যিনি স্বয়ং সিপাহ সালার অর্থাৎ প্রধান সেনাপতি, সকলেই চান সিরাজকে সরিয়ে দিতে। খুব স্বাভাবিকভাবে ওয়াটস
যথেষ্ট আত্মবিশ্বাসী। সিরাজ, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়। আর তাও এখন নয়, যাও। সিরাজকে আমরা অত্যাচারী বলে জানি। এই নাটকে অন্তত সিরাজের সেই কঠোর চরিত্রের খুব বেশি আভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অনায়াসে কঠোর শাস্তি দিতে পারতেন ওয়াটসকে, মৃত্যুদণ্ডও দিতে পারতেন, আঘাত করতে পারতেন, আহত করতে পারতেন, কিন্তু শুধুমাত্র দরবার থেকে বিতাড়িত করেই তিনি ক্ষান্ত থাকলেন। এই সিদ্ধান্ত কি সিরাজের চরিত্রের দুর্বলতা, না সভায় যারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তাদের সঙ্গে একটা সমঝোতার সূত্র খুঁজে বার করার চেষ্টা? সেটা আমরা পরবর্তী আলোচনায় খুঁজে নেব। বিতাড়িত করলেন, কিন্তু তার সঙ্গে একথাও বললেন, দেখো, যে ভবিষ্যতে কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে সিরাজকে খুশি করতে পারেন, তাহলে কিন্তু তিনি আবার সেই ওয়াটস, বিশ্বাসঘাতক ওয়াটসকে সভায় স্থান দিতে পারেন। ওয়াটস, ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি। ইয়োর এক্সেলেন্সি মানে এটা সম্বোধন, জাহাপনা। হ্যাঁ জাহাপনা, ফেয়ারওয়েল, তিনি বিদায় নিচ্ছেন। নবাবকে কুর্নিশ সেলাম। ওয়াটস বাহির হয়ে গেলেন। রাজবল্লভ, জাহাপনা, এই ঘটনাটিও সামান্য শাস্তি বিশ্বাসঘাতকতার জন্য। রাজার আমলে আমরা তো পরিচিত আছি ভয়ঙ্কর শাস্তি, মৃত্যুদণ্ড খুব সাধারণ শাস্তি সেখানে, কিন্তু এখানে সামান্য দরবার থেকে বিতাড়িত করেই তিনি ক্ষান্ত হলেন। কিন্তু সেটাও অসন্তুষ্ট করল আর সমস্ত সভাসদদের। রাজবল্লভ এই প্রসঙ্গেই কিছু বলতে যাচ্ছিলেন। জাহাপনা, সিরাজ, একটু অপেক্ষা করুন রাজা। মুশিয়েলায়ের বোধহয় পরিচয় আমরা এখনই পেলাম। ইনি ফরাসি প্রতিনিধি। একদম প্রথম পাঠে আমরা ইংরেজ এবং ফরাসিদের সঙ্গে দ্বন্দ্বের একটা ছবি, একটা গল্প আমরা পড়েছি, আলোচনা করেছি। দক্ষিণ ভারত থেকে তাদের দ্বন্দ্ব চলে এসেছিল বাংলায়, বাংলাতেও তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল। মুশিয়েলা এসেছিলেন নবাবের কাছে সাহায্য চাইতে। মুশিয়েলা, অ্যাট ইয়োর কমান্ড ইয়োর এক্সেলেন্সি। আদেশ করুন জাহাপনা। আমরা এই পাঠ্যাংশে ফরাসিদের খুব বেশি আগ্রাসী মনোভাবের ছবি কিন্তু পাব না, বরং আমরা দেখব যে ফরাসিরা ভীষণভাবে নবাবকে সম্মান জানিয়েছেন এবং নবাবের সাহায্য প্রার্থনা করেছেন। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করলেন। সিরাজ, তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো। লজ্জিত? কেন লজ্জিত? সম্রাটের কর্তব্য কি? সম্রাটের কর্তব্য যে কোনো বিপদ আপদে প্রজাদের রক্ষা করা, অথবা আশ্রয় প্রার্থীকে যথাসম্ভব সাহায্য করা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হচ্ছেন সিরাজদৌল্লা। তার কাছে আক্রান্ত হয়ে সাহায্যের প্রার্থনা নিয়ে এসেছেন ফরাসি প্রতিনিধি মুশিয়েলা।
কিন্তু সিরাজ সাহায্য করতে অক্ষম, অপারগ। কেন অপারগ আমরা সিরাজের বক্তব্যে একটু একটু করে জানতে পারব। এই অপারগতার জন্য, অক্ষমতার জন্য সিরাজ ক্ষমা চাইছেন, লজ্জিত বোধ করছেন। তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকার নয়, আরো এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। এখানে উল্লেখ রয়েছে যে আমি একদম প্রথম পাঠে বলেছি, একদম ভারতবর্ষের বাইরে উপনিবেশ দখলের জন্য যে প্রবল লড়াই, দীর্ঘ সময় ধরে, কয়েক বছর ধরে যে লড়াই ইংরেজ এবং ফরাসিরা চালিয়ে এসেছিল, সেই লড়াইয়ের উল্লেখ করছেন। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চিপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। ফরাসিদের যথেষ্ট প্রশংসা করলেন সিরাজ। ফরাসিরা অন্তত বাংলায় সংঘর্ষে লিপ্ত হতে চায়নি। নবাবের কাছে তারা সাহায্যের প্রার্থনা নিয়ে এসেছে। ইংরেজরা নবাবকে অসম্মানিত করে ফরাসিদের কুঠি চন্দননগর দখল করে নিয়েছে এবং নবাবের কাছে দাবি জানিয়েছে যে সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেয়া হোক। এই অবস্থায় তোমরা আমার কাছে সাহায্যের আবেদন নিয়ে এসেছ। মোশেলা কি বলছেন? We have always sought for your protection, your excellency. চিরকালই আপনার কাছে সুরক্ষা চেয়ে এসেছি জাহাপনা। কিন্তু সিরাজ, যে বললাম, লজ্জিত কেন? ঠিক এই সময়ে পূর্ণিয়ার শাসক শওকত জংয়ের সঙ্গে একটা যুদ্ধযাত্রা করতে হয়েছিল সিরাজকে। সিরাজকে কলকাতা গিয়েও যুদ্ধ করে আসতে হয়েছিল। যুদ্ধে বহু অর্থ ক্ষয় হয়েছে, অর্থ ব্যয় হয়েছে, সৈন্য ক্ষয় হয়েছে। দরবারের ভেতরে মন্ত্রিমণ্ডলী এই মুহূর্তে আর নতুন কোনো যুদ্ধে লিপ্ত হওয়ার পক্ষপাতী ছিল না এবং সিরাজ তিনি গন্ধ পাচ্ছিলেন বিশ্বাসঘাতকতা। তার সিপাহসালার যে তার পক্ষে নেই এবং এই মুহূর্তে নতুন কোনো যুদ্ধে লিপ্ত হওয়া, নতুন কোনো যুদ্ধে জড়িয়ে যাওয়া যে তার পক্ষে বিপজ্জনক হবে তিনি বুঝতে পারছিলেন। তাই তিনি বাধ্য হয়ে তার সাহায্য প্রার্থী ফরাসিদের ফিরিয়ে দিচ্ছেন। তিনি কলকাতার জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু অর্থক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। অত্যাচারী দুর্বিনীত নবাবকে ক্ষমা প্রার্থী দেখে আমরা নবাবের চরিত্রের আরেকটা দিক এখানে উদ্ঘাটিত করতে পারছি। সভা কিছুকাল স্তব্ধ রহিল। মোশেলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রইলেন। মোশেলা বোধহয় কি আশা করেননি, তিনি তো সাহায্য চেয়ে এসেছিলেন। তারপর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, ইউর এক্সেলেন্সি, ইউ রিফিউজ আস ইউর হেল্প, your protection. Though with great reluctance, I appreciate your feelings. I understand the predicament
you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. In our departure from this land, the motherland flame will burst forth and will destroy your kingdom and people. মশিলায়ে সতর্ক করে যাচ্ছেন। আমরা প্রথমে এটার একটা অনুবাদ তর্জমা করার চেষ্টা করে নিই, তারপরে কি বলছেন সেটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করে নিই। জাহাপনা, আপনি আমাদের সাহায্য ও সুরক্ষা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যদিও এই প্রত্যাখ্যান ঘোর অনিচ্ছা, তবু আপনার মনোভাবকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনার সমস্যার কথা বুঝতে পারছি, আপনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি নিজেদের কথা ভেবে উদ্বিগ্ন। এই ভালোবাসার দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনুমতি নিয়েই বলছি জাহাপনা, আপনার ভয়ঙ্কর বিপদ সম্পর্কে আপনাকে সচেতন করছি। আমাদের চলে যাওয়ার সাথে সাথে চাপা আগুন জ্বলে উঠবে, যা আপনার সাম্রাজ্য এবং আপনার প্রজাবর্গকে ধ্বংস করে দিতে পারে। একটা ভয়ঙ্কর সতর্ক বাণী উপস্থিত করলেন মশিয়েলা। মশিয়েলা বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের অভিসন্ধি এবং বাংলার ভবিষ্যৎ। অত্যন্ত সুহৃদের মতো, বন্ধুর মতোই আসন্ন বিপদ সম্পর্কে নবাবকে সতর্ক করতে চাইছেন। নবাবের অসহায়তা তিনি বুঝতে পারলেন এবং নবাবের অসহায়তা বুঝেও নিজেদের নিরাপত্তার জন্য এই এলাকা যে তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে সেটা জানালেন এবং একই সঙ্গে সঙ্গে সতর্ক করলেন যে নবাব এর এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার পরে যে আগুন জ্বলে উঠবে ইংরেজদের দ্বারা, ইংরেজরা যে আগুন জ্বালাবে তা সিরাজের রাজ্যকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন, মশিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, সিরাজ, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। অত্যাচারী দুর্বিনীত নবাবকে সামান্য বিদেশি প্রতিনিধিকে বন্ধু বলে সম্বোধন করতে হচ্ছে। মশিয়েলা, আই নো উই শ্যাল নেভার মিট। জানেন উভয়ের আর দেখা হবে না। জানেন ইংরেজদের হাতে নবাবের ভয়ঙ্কর বিপর্যয় অনিবার্য। ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি। কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। ফরাসি প্রতিনিধির সঙ্গে এই কথোপকথন এবং বিশ্বাসঘাতক ওয়ার্ডসকে বিতরণ, এটা দিয়েই আজকের পাঠ আমরা শেষ করলাম। এরপরে বাদবাকি যে আগামী যে পাঠ, এখনো হয়তো 2টি পর্ব আমাদের লাগবে, তাতে আমরা দরবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সিরাজের কথোপকথন, তার মাসি এবং তার স্ত্রীর সঙ্গে তার কথোপকথন এবং সবশেষে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা, এই নিয়ে আমাদের নাটকের আলোচনা আমরা শেষ করব। আজকের মতো পাঠ এখানেই শেষ করব।